সুধী দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিওতে আমি বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক এবং পুঁথি সংগ্রাহক আব্দুল করিম সাহিত্য বিশারদকে নিয়ে বাংলাদেশের বিশিষ্ট অধ্যাপক আনিসুজ্জামান তার বাঙালি ও বাংলাদেশ বইয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। শতকে যারা বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় উদ্যোগী হয়েছিলেন তাদের হাতে উপকরণ ছিল খুব সামান্য। সুপরিচিত কিছু সাহিত্য কীর্তি ছাড়া বাংলা ভাষায় লেখা অনেক উপাদানের সঙ্গে তাদের পরিচয় ছিল না। বাংলা সাহিত্যের এসব নিদর্শন হাতে লেখা পাণ্ডুলিপিতে সীমাবদ্ধ ছিল, কিন্তু সেসব পাণ্ডুলিপি বা পুঁথির সংগ্রহ, সংরক্ষণ বা পাঠের কোনো চেষ্টা তখনও হয়নি। 19 শতকের শেষ দশক থেকে বাংলা পুঁথি সংগ্রহের নিয়মিত প্রচেষ্টা দেখা যায়। এ প্রয়াসে যারা অগ্রণী ছিলেন তাদের মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী, দীনেশচন্দ্র সেন, নগেন্দ্রনাথ বসু ও আব্দুল করিম সাহিত্য বিশারদ বিশেষভাবে উল্লেখযোগ্য। 1891 সালের জুলাই মাসে এশিয়াটিক সোসাইটি হরপ্রসাদ শাস্ত্রীকে ডিরেক্টর অফ অপারেশনস ইন সার্চ অফ সংস্কৃত ম্যানুস্ক্রিপ্টস নিযুক্ত করেন। সংস্কৃত পুঁথি খুঁজতে গিয়ে তিনি বাংলা পুঁথি সংগ্রহ প্রবৃত্ত হন। সোসাইটির কাছে 1894 সালের রিপোর্টে হরপ্রসাদ লেখেন, "The work of searching Bengali MSS has only commenced." প্রায় একই সময়ে বিশ্বকোষ কার্যালয়ে বাংলা পুঁথি সংগ্রহের উদ্যোগ নেন নগেন্দ্রনাথ বসু। বঙ্গভাষা ও সাহিত্যের দ্বিতীয় সংস্করণের ভূমিকায় 1901 সালে দীনেশচন্দ্র উল্লেখ করেছেন যে নগেন্দ্রনাথের সংগ্রহে তখন 1000 বাংলা পুঁথি ছিল। 1304 ও 1306 সনের সাহিত্য পরিষদ পত্রিকায় তার সংগৃহীত পুঁথির আংশিক বিবরণ প্রকাশ করেন নগেন্দ্রনাথ। ব্যক্তিগত উদ্যোগে বাংলা পুঁথি সংগ্রহের ইতিহাসে নগেন্দ্রনাথ বসুর পরই আব্দুল করিম সাহিত্য বিশারদের নাম স্মরণীয়। তার উদ্যমের প্রথম ফল প্রকাশ পায় 1302 সালের পূর্ণিমা পত্রিকায় অপ্রকাশিত প্রাচীন পদাবলী নামের প্রবন্ধে। পরে 1307, 1309, 1310, 1312, 1318 সনের সাহিত্য পরিষদ পত্রিকায় তার পুঁথির বিবরণ প্রকাশ পায়। 1320 ও 1321 সালে সাহিত্য পরিষদ তার বাঙ্গালা প্রাচীন পুঁথির বিবরণ গ্রন্থাকারে প্রকাশ করেন। বাংলা সাহিত্যের ইতিহাস রচনার কাজে সেই সময় থেকে এই বিবরণ অপরিহার্য আকর গ্রন্থের মর্যাদা পেয়ে এসেছে। আব্দুল করিম সাহিত্য বিশারদের জীবন কাহিনী এখন সুপরিচিত। 1871 সালের 10 অক্টোবর চট্টগ্রাম জেলার পটিয়া থানার সুচক্রদণ্ডী গ্রামে তার জন্ম হয়। পুটিয়া উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে 1893 সালে তিনি এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। চট্টগ্রাম কলেজে কিছুকাল FA পড়বার পর তিনি প্রথমে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুলে ও পরে সীতাকুণ্ড মধ্য ইংরেজি স্কুলে শিক্ষকতা করেন। এরপর তিনি কর্মলাভ করেন চট্টগ্রামের প্রথম সাব জজের আদালতে। তার গুণগ্রাহী কবি নবীনচন্দ্র সেন 1898 সালে তাকে বিভাগীয় কমিশনার অফিসে কেরানির পদে নিয়োগ দান করেন। কিন্তু পুঁথি সংগ্রহের অদম্য নেশায় আব্দুল করিম এমন একটি কাজ করে বসেন যে পরিণামে 1 বছর পরই তাকে কর্মচ্যুত হতে হয়। তখন তিনি আনোয়ারা মধ্য ইংরেজি স্কুলে প্রধান শিক্ষকের পদে যোগ দেন। পরে স্কুলসমূহের বিভাগীয় ইন্সপেক্টর ও গ্রন্থকার আব্দুল করিমের উদ্যোগে ওই অফিসের দ্বিতীয় কেরানির পদে নিযুক্ত হন। এখান থেকে 1934 সালে তিনি অবসর গ্রহণ করেন। জীবনের অবশিষ্ট দিনগুলো স্বগ্রামে থেকে সাহিত্য সাধনায় কাটিয়ে দিয়ে 30 সেপ্টেম্বর 1953 সনে তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল করিমের পরিবারে প্রাচীন পুঁথিপত্রের কিছু সংগ্রহ ছিল। অল্প বয়স থেকে এগুলো নাড়াচাড়া করতে গিয়ে তিনি পুরনো বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট হন।
তার অপ্রকাশিত প্রাচীন পদাবলী গ্রন্থটি যখন প্রকাশিত হয় তখনও বোধহয় তিনি কলেজের ছাত্র। কর্মজীবনের প্রবেশের সূচনা থেকেই তিনি পুঁথি সংগ্রহে প্রবৃত্ত হন। তার অর্থ সম্বল ছিল না, প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতার সুযোগও তিনি লাভ করেননি। শুধু একাগ্রচিত্ততার বলেই 60 বছর ধরে বিপুল পরিশ্রমে তিনি 2500-এরও বেশি পুঁথি সংগ্রহ করেন। সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত 2 খণ্ড পুঁথির বিবরণে 600 পুঁথির পরিচয় দেওয়া আছে। অবশ্যই এর সবগুলো তার সংগৃহীত ছিল না। এ বিবরণ দীনচন্দ্র সেন থেকে শুরু করে বাংলা সাহিত্যর পরবর্তী ইতিহাসবিদেরা সকলেই ব্যবহার করেছেন। আব্দুল করিম তার বিপুল সংগ্রহ থেকে প্রায় 600 পুঁথি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দান করেন। এগুলো সবই মধ্যযুগের মুসলমান কবিদের কাব্যর পুঁথি। এসব পুঁথির বিবরণ অধ্যাপক আহমদ শরীফের সম্পাদনায় পুঁথি পরিচিতি নামে প্রকাশ পেয়েছে। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান অবদানের আলোচনায় এই গ্রন্থের ব্যবহার অপরিহার্য। আব্দুল করিম সংগৃহীত আরও 450 পুঁথি তার উত্তরাধিকারী হিসেবে অধ্যাপক আহমদ শরীফ দান করেন বরেন্দ্র মিউজিয়ামকে। এসব পুঁথির বিবরণ এখনও প্রকাশিত হয়নি। শুধু সংখ্যা দিয়ে আব্দুল করিম সাহিত্য বিশারদের সংগ্রহের তাৎপর্য উপলব্ধি করা যাবে না। এই সংগ্রহের ফলেই মধ্যযুগের বাংলা সাহিত্যের বহু অপরিজ্ঞাত কবি, অজ্ঞাতপূর্ব কাব্য ও অপরিচিত তথ্যর সঙ্গে আমাদের পরিচয় সাধিত হয়েছে। শাহ মোহাম্মদ সগীর, জয়নুদ্দিন, সৈয়দ সুলতান, দৌলত উজির বাহরাম খান, মোহাম্মদ কবির, সাবিরিত খান, শেখ চাঁদ, মোহাম্মদ খান, আলী রাজা প্রভৃতি কবির কথা তার মাধ্যমে আমরা জানতে পেরেছি। শ্রীধরের বিদ্যাসুন্দর কিংবা ভবানী দাসের গোপীচন্দ্রের পাঁচালী তারই সংগ্রহিত। আলাউলের পদ্মাবতীর পুঁথির আবিষ্কারও তার কৃতিত্ব। তার আগে পর্যন্ত মুদ্রিত পদ্মাবতী দেখে আলাউলকে অনেক পরবর্তী কবি বিবেচনা করা হতো। পুঁথি পরিচিতিতে সাহিত্য বিশারদ রচিত 4 শতাধিক প্রবন্ধের একটি তালিকা সংকলিত হয়েছে। বলা বাহুল্য, এ তালিকা অসম্পূর্ণ। মধ্যযুগের বাংলা সাহিত্য সম্পর্কে তার আজীবন গবেষণার ফল এইসব প্রবন্ধে ধরা পড়েছে। দুর্ভাগ্যের বিষয়, তার প্রবন্ধের কোনো সংকলন নেই। রমেশচন্দ্র গুপ্ত এই বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারেননি। বাংলা একাডেমি অবশ্যই তার ইসলামাবাদ বইটি প্রকাশ করেছে। বাঙালি মুসলমান লেখকদের মধ্যে আঞ্চলিক ইতিহাস চর্চায় যে আব্দুল করিম অগ্রণী ছিলেন, এই গ্রন্থ তার পরিচয়স্থল। আব্দুল করিম সাহিত্য বিশারদের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কয়েকটি কাব্য প্রকাশ পেয়েছিল। নরোত্তম ঠাকুরের রাধিকার মানভঙ্গ 1901, কবি বল্লভের সত্যনারায়ণের পুঁথি 1915, দ্বিজ রতিদেবের মৃগলব্ধ 1915, দ্বিজ মাধবের গঙ্গামঙ্গল 1916, আলী রাজার জ্ঞানসাগর 1917, বাসুদেব ঘোষের শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস 1917, মুক্তারাম সেনের সারদা মঙ্গল 1917 ও শেখ ফয়জুল্লাহর গোরক্ষ বিজয়ী 1917। এ প্রসঙ্গে উল্লেখ করা যায় যে তার সংগৃহীত 4টি পুঁথি মিলিয়ে ভবানী দাসের গোপীচন্দ্রের পাঁচালীর পাঠ নির্ণয় করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে দিয়েছিলেন। তার পাঠ অবলম্বন করেই দীনেশচন্দ্র সেন, বসন্তরঞ্জন রায় ও বিশ্বেশ্বর ভট্টাচার্য সম্পাদিত গোপীচন্দ্রের গান 1924 গ্রন্থে ভবানী দাসের কাব্যটি সংকলিত হয়। বইয়ে আব্দুল করিমের কাছে ঋণ স্বীকার করা হলেও সম্পাদক হিসেবে তার কৃতিত্ব স্বীকৃত হয়নি। পদ্মাবতীর পাণ্ডুলিপি আবিষ্কার সাহিত্য বিশারদের জীবনের অমর কীর্তি। এই কাব্য তিনি সম্পাদনা করেছিলেন, কিন্তু অর্থাভাবে প্রকাশ করতে পারেননি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছিলেন,
তাহার অমূল্য প্রবন্ধখানি একত্রে সংগ্রহ করিয়া প্রকাশ করিলে এবং তাহার সম্পাদিত পদ্মাবতী প্রকাশ করিলে তাহার উপযুক্ত স্মৃতিস্তম্ভ হইবে। তার সম্পাদিত পদ্মাবতীর পাণ্ডুলিপি খণ্ডিতভাবে আমার হাতে এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এই গ্রন্থ প্রকাশের ব্যবস্থা করতে পেরে আমরা গৌরববোধ করছি। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।